আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। দর্শক, রিউমাটোলজি এই শব্দটির সাথে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই পরিচিত এবং আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা রিউমাটোলজি সংক্রান্ত জটিলতায় ভোগ করছেন, কিন্তু আমরা এই ব্যাধিটি সম্পর্কে কতটুকু সঠিক জানি, কতটাই বা ভুল। আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী, যিনি রিউমাটোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, আমাদের শরীরে কোনো ব্যথা হলে মাসেল কিংবা জয়েন্ট কোনো জায়গায় ব্যথা হলে আমরা সেটাকে ধরেই নেই যে আমাদের রিউমাটোলজি কিংবা রিমেটিক ফিভার হয়েছে কিংবা বাতজ্বর হয়েছে। এই যে সমস্যাগুলো আসলে উপসর্গ কেবলমাত্রই কি এগুলো উপসর্গ নাকি কোনো রোগের বহিঃপ্রকাশ? তো শুরুতে আপনার কাছে জানতে চাই যে রিউমাটোলজি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ, খুবই ভালো একটা প্রশ্ন। রিউমাটোলজি সম্পর্কে কিন্তু আমরা নামটা জানি, আমাদের বিশেষ করে আমরা যখন এমবিবিএস কোর্সগুলো করছি তখন পড়ানো হচ্ছে, কিন্তু খুব সীমিত আকারে পড়ানো হয়। এটা আমি প্রথমেই একটু বলে রাখি, কিন্তু এর পরিধি কিন্তু অনেক বিস্তৃত এবং যতই দিন যাচ্ছে ততই এই রিউমাটোলজি এবং এটার সাথে সম্পর্কিত রোগ এবং অবস্থা বা কন্ডিশনস অনেক বেশি জানা যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওরা কিন্তু সব রোগগুলোকে একটা ওরা ক্লাসিফিকেশন করে, এটাকে বলে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস, ICD কোড, ওরা কোড দিচ্ছে। তো বর্তমানে সারা পৃথিবীতে কোড 11 চলছে এবং সেই কোড 11 অনুযায়ী এই যে রিউমেটোলজি বা রিউমেটিক কন্ডিশনসগুলো বলা হয় 693 রকম। অর্থাৎ তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে অনেক রকম কন্ডিশনস, অবস্থান এবং অনেক রকম রোগ এটার সাথে সম্পর্কিত। আমাদের যেমন একটা ধারণা অনেক সময় যে বয়স্কদের বাত ব্যথা হবে, সেটাই তো স্বাভাবিক, এখানে ব্যথা ওইখানে ব্যথা, কিন্তু এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভুল একটা ধারণা। কেননা এই যে আমাদের যে বাত ব্যথা বা রিউমেটিক ডিজিজেস, এগুলো যদি আমরা পুরো সব কিছু মিলিয়ে একটু বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু দেখা যাবে যে খুব অল্প সংখ্যক বয়স্ক মানুষ এই রোগে, হয়তো এই ধরনের রোগগুলোতে আক্রান্ত হবেন, তার থেকে অনেক বেশি কম বয়স্ক মানুষ, ছেলে এবং মেয়েরা অনেক অনেক বেশি আক্রান্ত হয়। অসংখ্য রোগ আছে, আমরা যদি এগুলো সম্পর্কে বলি, যেমন আমরা আবার কি বেশিরভাগই আমরা কিন্তু জানি যে বাত জ্বর বা রিউমেটিক ফিভার, যেমন আমাদের কাছে যখন রোগীরা আসেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ওইসব বেশি ঘটে। বাবা মারা আসেন, হয়তো বলেন যে আমার বাচ্চার কি তাহলে বাত জ্বর হয়ে গেল কিনা। কিন্তু এই যে বাত জ্বর বা রিউমেটিক ফিভার, এটা কিন্তু অনেকগুলো রোগের একটি মাত্র রোগ। এরকম অসংখ্য রোগ আছে এবং এই রোগগুলো আমরা এর জন্য আমরা চাই যত বেশি আমরা একটু সাধারণ জনগণের কাছে পৌঁছাতে পারবো, জানাতে পারবো, যত বেশি সচেতন করতে পারবো, একদমই তাই, ততই কিন্তু ভালো একটু চিকিৎসা এবং দ্রুত চিকিৎসাটা করা সম্ভব। স্যার, এই যে একটি বিষয় আপনি বলছিলেন যে আমাদের মাঝে ধারণা রয়েছে বয়স 40 ঊর্ধ্ব ব্যক্তিরাই কেবলমাত্র বাত জ্বরে ভুগবে কিংবা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হবে, আর্থ্রাইটিস হবে, কিন্তু তরুণদের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে এগুলো, বা তরুণদের আক্রান্তের ঝুঁকি অনেক মাত্রায় বেশি। কি কারণে এত তরুণরা এই রোগটিতে ভুগছে একটু জানবো। আচ্ছা, এই তরুণরা যেসব রোগে ভুগে, এগুলো কিন্তু অধিকাংশই আবার দেখা যায় যে আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম বলে একটা সিস্টেম আছে, এটাকে বাংলায় যদি আমরা বলি রোগ প্রতিরোধ শক্তি। রোগ প্রতিরোধ শক্তি এটা এক ধরনের প্রতারণা করে আমাদের শরীরের সাথে। রোগ প্রতিরোধ শক্তি বা ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে আমার শরীরকে ওরা পাহারা দিবে, অর্থাৎ কোনো রকম রোগ ব্যাধি যাতে না হয়। কিন্তু দেখা যায় যে এরাই একটা পাগলামো করে, হঠাৎ করে কোথায় আমাকে পাহারা দিবে তা না, আমার হয়তো শরীরের জয়েন্টগুলো, হাড়, মাংসপেশি এগুলোকে আক্রমণ করে বসলো
এবং এই ধরনের রোগগুলো তৈরি করলো। কোন ধরনের রোগ? যেমন অনেকেই হয়তো জেনে থাকবেন এখন এসএলই একটা রোগ আছে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা রোগ আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা রোগ আছে, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, অসংখ্য রোগ কিন্তু। তো এই রোগগুলোর এই এই এইগুলো প্রায় সবগুলোই কম বয়সে শুরু হয়। আচ্ছা। আবার এটাও বলা হয় যে কোনো বয়সই বাদ যায় না, যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু একেবারে কম বয়সেই আক্রান্ত হবে। বিশেষ করে যেমন আমরা যদি যে কোনো একটা রোগ নিয়ে আলোচনা করি, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস এত মানুষের হয় এবং খুব কম বয়সে, যেমন 20 বছর, 22 বছর, 25 বছর, যে সময় সবচেয়ে বেশি কর্মক্ষম থাকবে মানুষ, কাজ করবে, দৌড়ঝাঁপ দিবে, এই সময় দেখা যায় অনেকেরই হয়তো কোমরে ব্যথা শুরু হয়ে গেল। এই কোমরে ব্যথা কারো কারো হয়তো হাতে পায়ের জয়েন্টেও ব্যথা হবে, কারো ফুলে যাবে, কারো ফুলবে না। তো যাই হোক, এই যে কোমরে ব্যথাই আমি যদি একটা উদাহরণ দেই, অনেকেই প্রথমে হয়তো এটাকে আমলে নিবে না এবং ব্যথাগুলো খুব মৃদু থাকে প্রথম দিকে, ধীরে ধীরে কিন্তু এগুলো আর যেতে চায় না এবং এতে করে একটু দেরিও হয় রোগ নির্ণয় চিকিৎসকের কাছে যেতে। তো যাই হোক, তো এই যে কোমরে ব্যথার একটা অনেক বড় অংশর কিন্তু এই ধরনের স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যে রোগটির কথা আমরা বলছিলাম, সেই রোগটা, এবং সেই রোগটাকে কিন্তু আমরা যদি প্রথম থেকে একটু চিকিৎসাটা করে ফেলতে পারি, অর্থাৎ এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে রোগ নির্ণয় এবং তার সাথে চিকিৎসা যদি আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি, তাহলে জটিলতা এড়াতে পারি। ওষুধের ক্ষেত্রে আমরা এলাম, ওষুধের ব্যাপারে আমাদের একটি বিষয় আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি বিভিন্ন মাধ্যমগুলো জুড়ে, সামাজিক মাধ্যম, ভার্চুয়াল মিডিয়া। কোনো একটি ব্যাধি হয়েছে, আমরা চিকিৎসকের কাছে পৌঁছানোর আগে নিজেরাই চিকিৎসক হয়ে যাই, ফার্মাসিস্টদের কাছে যাচ্ছি, ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ কিনছি ব্যথানাশক, এবং সেগুলো নিজেদের ইচ্ছা মতো কন্টিনিউয়াস খেতে থাকছি ব্যথাটিকে রোধ করার জন্য। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, আসলে কতটুকু যৌক্তিক? এটাও খুবই জরুরি একটা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। এটাও কিন্তু বাংলাদেশে এত ব্যাপকভাবে চলছে এবং রিউমেটোলজিতে যে ওষুধগুলো আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ওষুধের কথা আমি খুব দ্রুত একটু বলার চেষ্টা করি, যেহেতু সময়ের স্বল্পতা আছে। একটা হচ্ছে ব্যথানাশক। এই ব্যথানাশক ওষুধের মধ্যে বিভিন্ন প্রকার ভেদ আছে। এই যে আমাদের রোগীরা খুব চটজলদি একটা ফার্মেসিতে গিয়ে হাজির হচ্ছেন, আমার এখানে ব্যথা, একটা ওষুধ দাও, হয়তো যিনি ফার্মেসিতে আছেন উনিও উনার পছন্দ মতো একটা ওষুধ একটু দিয়ে দিচ্ছেন, এবং সেখানে যে ওষুধ উনি দিচ্ছেন ব্যথানাশক শক্তিশালী, আমরা যেমন একটা গ্রুপকে বলি NSAIDs, তারপর আরেকটা গ্রুপ আছে স্টিরয়েড জাতীয় ওষুধ। এই দুটা প্রত্যেকটাই কিন্তু শক্তিশালী এবং মারাত্মক। মারাত্মক এই সেন্সে আমি বলছি যে এগুলোর যদি অপব্যবহার হয়, সঠিক ব্যবহার না হয়, তাহলে প্রত্যেকটি কিন্তু বিরাট বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন আমি NSAIDs-এর কথা বলছি, আমরা অনেকেই জানি যে কিডনি নষ্ট হয়ে যায় বেশি দিন খেলে, এবং এটা সত্যি যে তাহলে আমরা যদি অনেক দিন ধরে অপরিকল্পিতভাবে আমার ব্যথা হলো আমি খেলাম, তাহলে একসময় কিন্তু আপনার কিডনি, লিভার এগুলোর উপরে প্রভাব পড়বে। আর স্টিরয়েড জাতীয় আরেকটা ওষুধ আছে, প্রায়ই আমাদের ফার্মেসিগুলো থেকে বিতরণ করা হয় ব্যথা কমানোর জন্য, এবং এগুলো আসলে ম্যাজিক বুলেট, অর্থাৎ সর্বরোগের মহা ঔষধ আমরা বলি। যে কোনো তীব্র ব্যথা কিন্তু কমে যায়। তো এগুলো দেওয়ার এই খারাপ দিকটা হচ্ছে এগুলোকে রোগীরা খুব সহজে পিক আপ করেন এবং এগুলোই কিনে কিনে খেতে থাকেন। এক সময় কয়েক মাস বা বৎসর পরেই দেখা যায় সমস্ত শরীর ফুলে যায়। তারপর কারো হয়তো ডায়াবেটিস হয়, কারো হয়তো প্রেশার হয়, কারো হাড়গুলো নষ্ট হয়ে যায়, আরেকটা নতুন রোগের জন্ম হয়, আমরা এটাকে বলি অস্টিওপোরোসিস। তারপর কারো হয়তো ত্বক, চামড়া ঝুলে যায়, অনেক বয়স বেশি মনে হয়, অনেক দুর্বল লাগে, তো ইত্যাদি নানান ধরনের উপসর্গ, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে রোগীরা তখন আসেন চিকিৎসকের কাছে, এবং তখন স্বাভাবিকভাবেই অনেক দেরি হয়ে যায়। একদিকে রোগটা অনেক বেড়ে যায়, আর একদিকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে হয়। ইদানিংকালে আরেকটি নতুন ওষুধ আমাদের এই রিউমেটোলজিতে, আমরা রিউমেটোলজি বিশেষজ্ঞরা ব্যবহার করছি, এগুলোকে আমরা বলি জেনাস কাইনেজ ইনহিবিটর বা জ্যাক ইনহিবিটর, অত্যন্ত উন্নত আধুনিক ওষুধ। এগুলোরও কিন্তু বাংলাদেশে খুবই দুর্ভাগ্যজনকভাবে খুবই অপব্যবহার হচ্ছে। এটাকে অনেকেই মনে করছেন ব্যথা আগে কমানোর জন্য, ব্যথার জন্য এইগুলো আমরা দিয়ে দেই, কিন্তু এগুলো দেওয়ার আগে প্রত্যেক রোগীকে খুবই সতর্ক করতে হয়
যে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ রোগীকে এই রোগীর কিন্তু অধিকার এটা জানা যে এই ওষুধ দিলে কি কি অসুবিধা আমার হতে পারে, কি উপকার হবে, কি অপকার আমার হতে পারে, আমি কিভাবে সতর্ক থাকব, এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা জানাচ্ছি না। তারপর এই ওষুধগুলো যখন আমরা ঠিক করি একজন রোগীকে দিব, তখন কিন্তু সাধারণত অনেক দিনের জন্য দিতে হয়, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই 7 দিন, 14 দিন, 1 মাস এইভাবে দিয়ে দেওয়া হয়, এবং এতে করে এই যে অপরিকল্পিতভাবে যে এইগুলো ওষুধগুলোর সেবন, এগুলো অত্যন্ত বেশি ঝুঁকি বাড়াচ্ছে রোগীদের। একদমই। তো এই ব্যাপারে আমার মনে হয় আমাদের জনগণকেও সচেতন হতে হবে। এখন বাজারে এইগুলো কিন্তু বিশেষ করে এই গ্রুপের ওষুধগুলো, একটা হচ্ছে স্টিরয়েড ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হওয়া, আর আরেকটা হচ্ছে এই ধরনের টোফাসিটিনিব, বারিসিটিনিব, উপাডাসিটিনিব, এই যে নতুন ওষুধগুলো একেবারে প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছে। সচেতন হওয়াটা জরুরি, কত মাত্রায় খাচ্ছি বা কত দিন খাচ্ছি। স্যার একটু যদি বলতে চাই একটি বিষয় যে আমাদের দেশে প্রত্যন্ত এলাকাগুলোতে যখন ব্যথা হয় চিকিৎসকদের শরণাপন্ন হয়, চিকিৎসকরা অনেক সময় দেখা যায় যে ডিজিজ শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকে। আপনি তো বাংলাদেশের রিমাটোলজিস্ট, একজন স্বনামধন্য চিকিৎসক, এবং প্রত্যেকে আপনার মানে স্টুডেন্ট বলা চলে, তাদের উদ্দেশ্যে কি বিশেষ কোনো পরামর্শ রয়েছে? অবশ্যই, এবং আমি আগের প্রশ্নটার একটু উত্তরটা আমি ওই জায়গাটা একটু শেষ করে যাই। ওই যে আমি যে কথাটা বলছিলাম যে আমরা যে ওষুধগুলো টোফাসিটিনিব, বারিসিটিনিব, এই যে ওষুধগুলো, এগুলো শুরু করার আগে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে। আমরা যদি বলি সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা, তাহলে কিন্তু এই রোগীদের স্ক্রিনিং করা লাগবে। কয়েকটা রোগ জীবাণু আছে কিনা, যেমন টিবির জীবাণু আছে কিনা, আমরা এটাকে বলি লেটেন্ট টিবি। তো একটা খুব ভালো পরীক্ষা কোয়ান্টিফেরন টিবি গোল্ড, টিবি স্ক্রিনিংয়ের জন্য, এটা কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। এটা করে খুব ভালোভাবে এটা শনাক্ত করা যায় রোগীর এই সমস্যাটা আছে কিনা। আমরা বলি সুপ্ত টিবি। তাহলে সুপ্ত টিবির চিকিৎসা আগে করে তারপর কিন্তু আমার এই রোগীকে চিকিৎসাটা দিতে হবে। আর না হয় কিন্তু যে রোগীর এখনও টিবি হয় নাই, এই ওষুধ খাওয়ার পরে কিন্তু টিবি হয়ে যাবে, তার প্রকাশ্যে চলে আসবে। তারপর জন্ডিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আমরা অনেকেই জানি খারাপ রোগ জীবাণু জন্ডিসের জন্য, সেগুলো দেখে নিতে হয়। আর রোগীকে অবশ্যই আমরা ভ্যাকসিন দিব আগে, নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা বিশেষ করে। এগুলো করার পরে কিন্তু আমি যদি মনে করি আমার এই রোগী এই ওষুধ পাবেন, তাহলে এটা কিন্তু তখন আমি শুধু দিতে পারবো। তাহলে এটা আপনার পরবর্তী যে প্রশ্ন, এটার কিন্তু একটু উত্তর চিকিৎসকদের জন্য এই বার্তাটা আমার, এটা একটু মনে রাখতে হবে। স্যার এখানে কি একটা প্রশ্ন আমি করতে পারি? এই যে স্যার আমরা নিউমোনিয়ার ভ্যাকসিন দিচ্ছি, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিচ্ছি, এই ভ্যাকসিনগুলো কেন আসলে নেওয়াটা খুব বেশি জরুরি? যে বিভিন্ন ইনফেকশনগুলো রয়েছে কিনা, যদি থেকে থাকে এগুলোকে প্রিভেন্ট করার জন্য, যাতে করে এই হেভি মেডিসিন যেটা আপনি বলছিলেন স্টেরয়েড জাতীয় বা একটু পাওয়ারফুল, এগুলো শরীরে অন্যান্য কোনো ক্ষতি না করতে পারে, তাই তো? এটাই মূলত, এবং এটা ওই যে আমি আগে বললাম যে আমাদের এই সব রোগগুলো কিন্তু অনেকগুলোই আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ যে শক্তি ওর সাথে সম্পর্কিত। তো এই রোগগুলো যখন হয় তখন কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ শক্তিটা একটু দুর্বল হয়ে যায়। আচ্ছা। আর এই দুর্বল ইমিউন সিস্টেমে যখন আমরা চিকিৎসা করতে যাই, তখন কিন্তু ওষুধগুলোও শক্তিশালী। তো এই দুয়ে মিলে যখন শরীরে যুদ্ধ হয়, তখন কিন্তু এই ধরনের রোগ জীবাণুগুলো খুব সহজে আমাদের শরীরকে আক্রমণ করতে পারে। সেই জন্য এই যে ভ্যাকসিনগুলো দিয়ে নেওয়াটা এত জরুরি। হয়তোবা প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন। স্যার এই যে বিষয়টি তিনি আলোচনা করছিলাম, ডিজিজ শনাক্তকরণের ক্ষেত্রে আমরা তো প্রত্যেকটি রোগীর ব্লেম থাকে, চিকিৎসকরা আসলে অযাচিতভাবে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দিচ্ছে। সেক্ষেত্রে কোন ইনভেস্টিগেশনগুলো দেওয়া প্রয়োজন, কোনগুলো দেওয়ার প্রয়োজনীয়তা খানিকটা কম, এই বিষয়গুলো নিয়ে কি কিছু বলার প্রয়োজন রয়েছে বা বলতে চান? যদি আমি রিউমেটোলজির কথা বলি, তাহলে ডেফিনেটলি এখানে তো কিছু পরীক্ষা আছে। আমি রোগীদের জন্য বলবো যে কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা কিন্তু সব চিকিৎসকেরই প্রয়োজন হবে, এটা রোগীদের একটু মেনে নিতে হবে। বাংলাদেশে আমি বলবো যে সাধারণত, ব্যতিক্রম যে নাই সেটা আমি বলছি না, কিন্তু সাধারণত আমাদের চিকিৎসকরা অত্যন্ত সচেতনভাবেই, এবং আমি বলবো যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলোই বরং করা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আজকাল অনেকগুলো দেশে আমরা দেখতে পাই, আমি দেশগুলোর নাম বলছি না, কিন্তু অনেকগুলো দেশে আমরা দেখতে পাই যে ওরা একটা এক্সিকিউটিভ হেলথ চেক আপ করে। রোগী যাওয়া মাত্র সব পরীক্ষাগুলো করে ফেলে।
তো সেখানে কিন্তু মানে প্রয়োজন অপ্রয়োজনে অনেক পরীক্ষা হয়, প্রশ্নগুলো একদমই আসে না সেক্ষেত্রে। রাইট। এবং বাংলাদেশে কিন্তু আমরা ইউজুয়ালি এটা করি না কখনো। রোগীরা যদি খুব জোরাজুরি করেন, কোনো কোনো সেন্টার হয়তো এখন করছে, কিন্তু আমরা কিন্তু সিলেক্টিভ, আমরা সাধারণত বেশি প্রয়োজনীয় পরীক্ষাগুলোই করি। তারপরেও কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয়। আমি বলবো যে এই ব্যাপারে আমাদের চিকিৎসকদের আরও বেশি সচেতন থাকা, যেগুলো খুব বেশি প্রয়োজন সেই পরীক্ষাগুলো একটু করা, এবং সেখানে রোগীদেরও একটু সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কেন শুধু আমি যদি ক্লিনিক্যালি বলি এই রোগটা হবে, কারণ এত ভালো ভালো ওষুধ বেরিয়েছে এখন, আমরা এই রোগগুলোকে যদি সঠিকভাবে শনাক্ত করে দিতে পারি তাহলে কিন্তু অনেক ভালো থাকার একটা সম্ভাবনা আছে। আমাদের রোগীরা অনেক সময় জিজ্ঞেস করেন যে রিউমেটোলজি রোগ যেগুলো হলো, আমি কি পুরোপুরি কিওর হব কিনা, নির্মূল হয়ে যাবে কিনা। আমরা কিন্তু এখনও বলি যে নির্মূল হবে না, কিন্তু এখন যে ওষুধগুলো বেরিয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনার রোগগুলোকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, প্রায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। এবং আমরা খুবই আশাবাদী যেভাবে বিজ্ঞান এগুচ্ছে, ভবিষ্যতে হয়তো এগুলোকে আমরা নির্মূলের জায়গায় যেতে পারবো। স্যার এক্ষেত্রে স্যার একটি বিষয় চলে আসে, যেহেতু লাইফ লং কন্টিনিউ করতে হয় এই ডিজিজটা, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, তেমন করে তো ওষুধগুলো খেয়ে যেতে হয়, বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখতে হয় ব্যাধিগুলোকে। সেক্ষেত্রে প্রতিরোধ করাটা অনেক বেশি জরুরি, নিয়ন্ত্রণে রাখাটা খুব বেশি জরুরি। লাইফস্টাইল মডিফিকেশন আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, এটাও কিন্তু মানে আপনার প্রশ্নগুলো খুবই ভালো হচ্ছে, যেগুলো আমাদের সাধারণ মানুষের জন্য জানা খুবই দরকার। একটা গ্রুপের রোগ যাদেরকে আমরা বললাম ইমিউন সিস্টেমের রোগ, এই রোগগুলোকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো না, যেগুলো একটু জটিল কঠিন, সেগুলোকে আমার চিকিৎসা করাই লাগবে। আবার পাশাপাশি কিছু রোগ আছে, যেমন আমরা কিন্তু আসলে আমাদের এই লাইফস্টাইল দিয়ে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। আমি যদি একটা রোগের কথা বলি, যেমন অস্টিওপোরোসিস, এই একটি রোগ আছে, ওই যে এইটাকে অনেকটা আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যাওয়া রোগ বলে। এগুলোর জন্য কিছু নিয়মকানুন যদি আমরা মানি, যেমন নিয়মিত একটু এক্সারসাইজ করা, হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ বা ব্যায়াম, তারপর খাবার দাবার, পরিমিত খাবার দাবার খাওয়া ইত্যাদি করে এই রোগগুলো। তারপর আরেকটা রোগ আছে যেমন গাউটি আর্থ্রাইটিস, গাউট যদি হয়ে যায় তারপর কিন্তু খাবার দাবার কিছু নিয়ন্ত্রণ। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই যে গাউট একটা বাত, অনেকেই জানেন ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গাউট হয়। তো এইখানে কিন্তু এই খাবার দাবার নিয়ন্ত্রণে আবার কিছু ভুল জায়গা আছে আমাদের দেশে। যেমন অনেক আগে বলা হতো যে বিভিন্ন ধরনের সবজি, যেমন আপনি টমেটো খাবেন না, বাঁধাকপি খাবেন না, ফুলকপি খাবেন না, এগুলো ছিল বিষয়, শিম খাবেন না, ডাল খাবেন না। এখন কিন্তু আর এই কনসেপ্টটা নাই। এটা আমি দেখি যে আমাদের অনেক চিকিৎসকও কিন্তু এইটা এইভাবে রোগীদেরকে বলেন না বা বলা হয় না, হয়তো মনেও থাকে না, সেটা হতে পারে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমরা শাকসবজি খেতে, যে কোনো ধরনের শাকসবজি, বরং আরও গাউট বাতে উৎসাহ দিব, ইউরিক অ্যাসিড বাতে, ইউরিক অ্যাসিড জনিত বাতে উৎসাহ দিব, আমরা নিবৃত্ত করব না। কিন্তু মানে আমাদের মাঝে অনেক মিথ রয়েছে, অনেক কিছু খাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকটা ভেজিটেবল খেতে পারে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ভাবে। গাউট বাতে এবং অন্য বেশিরভাগ বাতে কিন্তু খাবার দাবারের রেস্ট্রিকশন প্রয়োজন নাই। তবে হ্যাঁ, গাউট বাতের জন্য কিছু খাবার আছে, যেমন আমরা এই যে বলি বেভারেজেস, যেমন কোকাকোলা, ফান্টা, 7 আপ, তারপরে ফ্রুট জুসগুলো যেগুলো ফ্রুক্টোজ থাকে বেশিরভাগ, এগুলো যে কেইনের মধ্যে পাওয়া যায় বা বোতলে পাওয়া যায়, বোতলে জাত, এইগুলোকে একটু পরিহার করা। তারপর আমরা অনেক সময় বলি সামুদ্রিক বড় বড় মাছ, গলদা, চিংড়ি ইত্যাদি, এগুলোকে একটু পরিহার করা। তারপর রেড মিট একটু, মানে একেবারে নিষিদ্ধ না, ফরবিডেন না, একেবারে খুব কম অল্প, হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো ঈদে, পূজায় এগুলো একটু খাওয়া যায়, কিন্তু একেবারে নিষিদ্ধ না, এটা একটু মনে রাখতে হবে। আর এর বাইরে আমরা আবারও বলবো, গাউট বাতের জন্য কোনো রকম শাকসবজিকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। আবার যেমন একটা রোগের কথা আছে অস্টিও আর্থ্রাইটিস, সেইখানেও কিন্তু এটা একটু বয়স্কদের বেশি হয়, হাঁটুতে ব্যথা হচ্ছে, হয়তো একটু কোমরেও ব্যথা হচ্ছে, এই রোগীদের কিন্তু আবার একটু ওজন কমানোটা দরকার, এই লাইফস্টাইলটা। অর্থাৎ আমরা আমাদের রোগীদেরকে বলি 1 কেজি ওজন কমাতে পারলেও আপনি কিন্তু এটার একটা বেনিফিট বা লাভ পাবেন, অর্থাৎ আপনার ব্যথাটা কম থাকবে। তো এইভাবে বেশ কিছু রোগ আছে কিন্তু যেগুলো হয়তো এই নিয়ম কানুন মেনে চলা, এবং কোন নিয়মগুলো কার জন্য মেনে চলা জরুরি সেটা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিতে পারেন, তাই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে
আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং বিশেষ করে আপনাকে ধন্যবাদ যে খুব ভালো ভালো কিছু প্রশ্ন আপনি করেছেন। আর এটা আমার মনে হয় আমাদের খুব অল্প সময়ে কিছু মানুষকেও যদি আমরা এটা একটু পৌঁছাতে পারি, সেখানে হয়তো আমাদের সাফল্য। আপনাদের সকল কলাকুশলীকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।